তবে কি আসছে গাজার গণহত্যা পার্ট 2? আর এই গণহত্যার মাস্টার মাইন্ড নেতানিয়াহুকে রুখতে গাজার পাশে ইরান। গাজার গণহত্যা থামাতে যে কোনো উদ্যোগে সমর্থন ইরানের। গত 2 বছর রক্তে ভেসে গেছে গাজা। হাজারো শিশুর মৃতদেহ, বিধ্বস্ত হাসপাতাল, নিঃশেষ হয়ে যাওয়া এক নগরী। তবু প্রশ্ন থেকে যায়, এই যুদ্ধে আসল পরাজিত কে? ইসরায়েল না তাদের অমানবিক আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ানো গাজার প্রতিরোধ? 12 অক্টোবর মেহের নিউজের বরাতে জানা যায়, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ সংসদ অধিবেশনে স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, গাজার গণহত্যা বন্ধ, আগ্রাসন ও দখলদারিত্বের অবসান, অবরোধ প্রত্যাহার এবং সীমান্ত খুলে দিয়ে খাদ্য ও চিকিৎসা সহায়তার প্রবাহ নিশ্চিত করা, এইগুলোই আজ ফিলিস্তিনিদের প্রধান দাবি। আর ইরান এই দাবিগুলোর পক্ষে সম্পূর্ণভাবে রয়েছে। গালিবাফ বলেন, যুদ্ধবিরতি ইসরায়েলের তথাকথিত অজেয় ভাবমূর্তির ওপর এক বড় ধাক্কা। 2 বছর ধরে নারী শিশু হত্যার পরও ইসরায়েল তার একটিও অঘোষিত লক্ষ্য পূরণ করতে পারেনি। তার ভাষায়, নেতানিয়াহু চেয়েছিলেন হামাসকে নিশ্চিহ্ন করতে, বন্দীদের জোর করে মুক্ত করতে, গাজাকে উজাড় করে নিরাপত্তা ফেরাতে। কিন্তু প্রতিরোধের অদম্য শক্তি আর আরব জোটের ঐক্যবদ্ধ অবস্থান তাদের বাধ্য করেছে যুদ্ধবিরতিতে যেতে। এই যুদ্ধের মধ্য দিয়ে বিশ্বের সামনে উন্মোচিত হয়েছে 21 শতকের নাৎসিবাদ, যেখানে ইসরায়েল ও তাদের মিত্র যুক্তরাষ্ট্র মানবিকতার সব সীমা অতিক্রম করেছে। এই বক্তব্য শুধু ইরানের অবস্থান নয়, বরং মধ্যপ্রাচ্যের নতুন বাস্তবতার প্রতিফলন, যেখানে যুদ্ধের ধোঁয়া পেরিয়ে স্পষ্ট হচ্ছে গাজার ধ্বংসস্তূপের নিচেও টিকে আছে প্রতিরোধের মানসিকতা। এখন প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধবিরতি কি সত্যি স্থায়ী শান্তির সূচনা, নাকি আরেকটি অন্তর্বর্তীর ফাঁদ? ইসরায়েল আমেরিকা জোটের আগ্রাসন কি থামবে, নাকি নতুন কৌশলে আবার শুরু হবে গণহত্যার পর্ব 2? সম্প্রতি ইসরায়েল ও হামাসের মধ্যে রয়েছে অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি। এতে বন্দি বিনিময়, আংশিক সেনা প্রত্যাহার এবং মানবিক সহায়তা বৃদ্ধির কথা বলা হয়েছে। কিন্তু নিহত হয়েছে ইতোমধ্যে 67,000-এরও বেশি ফিলিস্তিনি, যাদের অর্ধেকই নারী ও শিশু। এখনো প্রশ্ন রয়ে গেছে, এই যুদ্ধবিরতি কি ন্যায় বিচারের সূচনা, নাকি শুধুই ক্লান্ত পৃথিবীর এক নিঃশ্বাস নেওয়ার বিরতি? তবে গালিবাফের বক্তব্যে একটা বিষয় স্পষ্ট, বোমা হয়তো থেমেছে, কিন্তু প্রতিরোধ থামেনি। সামনে কি অপেক্ষা করছে গাজাবাসীর জন্য, সেটাই এখন দেখার বিষয়। অবশেষে ঘটেছে অপেক্ষার অবসান। থেমে গেছে ট্যাঙ্কের গর্জন, নিভে গেছে গাজার জ্বলন্ত আকাশ, কিন্তু ধোঁয়ার ভেতরেই শোনা যাচ্ছে নতুন শব্দ, ভারী বুটের ধাপ। যুদ্ধবিরতির মাঝে ইসরায়েলে ঢুকছে মার্কিন সেনারা। যুদ্ধবিরতির তদারকির নামে এখন ইসরায়েলের মাটিতে নামছে ওয়াশিংটনের সশস্ত্র কূটনীতি। এ যেন শান্তির ছদ্মবেশে আরেক দফা মোতায়েন, একটি মনিটরিং মিশন, যার আসল রহস্য হয়তো লুকিয়ে আছে কূটনীতির গভীরে। কে জানে, এই সৈন্যরা এসেছে শান্তি রক্ষা করতে, নাকি যুদ্ধের দিশা পাল্টাতে? এবিসি নিউজের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে প্রায় 200 সদস্যের একটি মার্কিন সেনাদল ইতিমধ্যে ইসরায়েলে পৌঁছাতে শুরু করেছে। তাদের নেতৃত্ব দিচ্ছেন মার্কিন সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার, যিনি 9 সেপ্টেম্বর তেল আবিবে অবতরণ করেছেন। উদ্দেশ্য হল গাজায় যুদ্ধবিরতি কার্যকর করার জন্য এক যৌথ নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন। এই কেন্দ্র থেকে সমন্বয় করা হবে ইসরায়েলি সেনাবাহিনী, আঞ্চলিক নিরাপত্তা বাহিনী এবং অন্যান্য অংশীদার দেশের সঙ্গে যোগাযোগ। তবে মার্কিন কর্মকর্তারা দৃঢ়ভাবে জানিয়েছেন, কোনো মার্কিন সেনা গাজা উপত্যকায় প্রবেশ করবে না। কিন্তু প্রশ্ন থেকে যায়, যদি প্রবেশ না করে, তবে এত বড় অপারেশনাল টিম, এত সামরিক গোয়েন্দা, এত সমন্বয় কেন্দ্রের আসল উদ্দেশ্যটা ঠিক কি? এছাড়াও এই মিশনে শুধু যুক্তরাষ্ট্র নয়, অংশ নিচ্ছে মিশর, কাতার, তুরস্ক, এমনকি সম্ভাব্যভাবে সংযুক্ত আরব আমিরাতের সামরিক কর্মকর্তারাও। দলটির মূল নিয়ন্ত্রণ থাকবে কায়রো থেকে, কিন্তু মাঠ পর্যায়ের কার্যক্রম পরিচালিত হবে ইসরায়েল থেকেই। এ যেন এক নতুন ধরনের মধ্যপ্রাচ্য শান্তি জোট, যেখানে প্রত্যেকেই বলছে, আমরা যুদ্ধবিরতি রক্ষা করছি, কিন্তু পর্দার আড়ালে চলছে গোয়েন্দা তদারকি, সীমান্ত নজরদারি আর কূটনৈতিক অবস্থান দৃঢ় করার লড়াই। অনেক বিশ্লেষকের ভাষায় এটা
কোনো মানবিক মিশন নয়, বরং এটা যুদ্ধের পরবর্তী ধাপের সূচনা, অর্থাৎ গোপন নজরদারির এক নতুন অধ্যায়। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। গাজার মাটি এখনো পোড়া, বাতাসে বারুদের গন্ধ আর শিশুদের চোখে আতঙ্ক। কিন্তু এর মাঝেই যুক্তরাষ্ট্রের এই তদারকি মিশন জন্ম দিয়েছে অনেক প্রশ্নের। ইসরায়েল কি সত্যি যুদ্ধ থামাতে চায়, নাকি যুদ্ধবিরতির আড়ালে তৈরি হচ্ছে পরবর্তী হামলার নীল নকশা? আর আমেরিকা সে কি শান্তির দূত, নাকি তার পুরনো ভূমিকায় ফিরছে, যেখানে তদারকি মানে নিয়ন্ত্রণ? হয়তো আপাতত রণভূমি থেমে গেছে, কিন্তু কূটনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আরো সূক্ষ্ম এক যুদ্ধ, আর তা হলো বিশ্বাসের আধিপত্যের আর ভবিষ্যতের মধ্যপ্রাচ্যের নেতৃত্ব কে নেবে সেই লড়াই। যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু শান্তি এখনো অনিশ্চিত। আর ইসরায়েলের মাটিতে মার্কিন সেনাদের উপস্থিতি হয়তো প্রমাণ করছে মধ্যপ্রাচ্যে যুদ্ধের শেষ নেই, কেবল রূপ বদলায়, উদ্দেশ্য নয়। ইসরায়েলের দাবি ইরান ক্ষেপণাস্ত্র চালিয়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করতে সক্ষম। কিন্তু বাস্তবতা কি সত্যি তেমন ভয়ঙ্কর? ইসরায়েল কি ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরু করার জন্য বিভ্রান্তি তৈরি করছে? কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের হাতে চলে এসেছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল, যাতে বহন করা যাবে বেশ কয়েকটি পারমাণবিক অস্ত্র। কিন্তু শান্ত এই পরিস্থিতিতে আগুনে ঘি কেন ঢালতে চাইছেন নেতানিয়াহু? নতুন মিসাইল তৈরি নিয়ে কি বলছে তেহরান? যুক্তরাষ্ট্রে আঘাত হানার জন্য ইরান তৈরি করছে পারমাণবিক ক্ষেপণাস্ত্র। সম্প্রতি এমন দাবি করেছেন ইসরায়েলের আগ্রাসী প্রধানমন্ত্রী। তার এই দাবিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। সবার মনে এখন প্রশ্ন, ইরান কি তাহলে তৈরি করেই ফেলল পারমাণবিক অস্ত্র? কারণ নেতানিয়াহুর দাবি যদি সত্যি হয়, তাহলে এই ক্ষেপণাস্ত্রটির ক্ষমতা বৃদ্ধি করার জন্য প্রয়োজন হবে পারমাণবিক অস্ত্রের, এমন ধারণা সমরবিদদের। নেতানিয়াহুর দাবি অনুযায়ী ইরানের তৈরি আইসিবিএম মিসাইলটি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর, বোস্টন, ওয়াশিংটন কিংবা মিয়ামিকেও ধ্বংস করতে সক্ষম। মিসাইলটির ক্ষমতা প্রসঙ্গে নেতানিয়াহু আরও বলেন, মানুষ এটা বিশ্বাস করে না, তবে ইরান 11,000 কিলোমিটার জুড়ে হামলা চালানোর জন্য আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। এটা সত্যিই একটি বড় বিপদ। সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। তবে ইরান তো বহুদিন ধরেই দাবি করে আসছে, ইউরেনিয়াম ব্যবহার করে কোনো ধরনের পরমাণু বোমা বানানোর পরিকল্পনা কিংবা ইচ্ছা নেই দেশটির। তাহলে কি নেতানিয়াহু নতুন যুদ্ধ বাঁধানোর পায়তারা করছেন? ইসরায়েলের আগ্রাসী প্রধানমন্ত্রী পুনরায় যুদ্ধ শুরুর ষড়যন্ত্র করছেন, এমনটি জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরানে সম্প্রতি আক্রমণ করার মাধ্যমে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ধোঁকা দিয়েছে। এবার নেতানিয়াহু আমাদের বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ এনে নতুন যুদ্ধ শুরু করার ষড়যন্ত্র করছে। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। যদিও আইসিবিএম মিসাইলের পরীক্ষা যে সম্প্রতি চালিয়েছে ইরান, সে বিষয়টি স্বীকার করেছেন দেশটির একজন আইন প্রণেতা। মোহসেন জাঙ্গানি নামের ইরানের পার্লামেন্ট সদস্য এ প্রসঙ্গে বলেন, আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছি আমরা, যার কারণে তেহরান সহ পার্শ্ববর্তী শহরের আকাশে বিভিন্ন রঙের ধোঁয়া দেখা গেছে। উত্তর কোরিয়া দিল এমন এক ঘোষণা যা শুনে রীতিমতো মাথায় হাত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তবে কি যে কোনো সময় উত্তর কোরিয়া টার্গেট করবে যুক্তরাষ্ট্রকে? দেশটির হাতে চলে এসেছে শক্তিশালী আইসিবিএম ক্ষেপণাস্ত্র। কি সেই ক্ষেপণাস্ত্র? হঠাৎই পিয়ংইয়ং এর আকাশ জুড়ে জ্বলে উঠল আগুনের লেলিহান শিখা। রাতভর সাই সাই করে এগিয়ে চলল রকেট ট্রাক, ট্যাঙ্কের সারি, আর তার মাঝেই দেখা মিলল এক দৈত্যের নাম হওয়াসং-20। এটাই উত্তর কোরিয়ার সর্বশেষ এবং এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, যা কয়েক মিনিটেই ছুঁতে পারবে মার্কিন মূল ভূখণ্ড। রাতের আকাশে যখন এই রকেটের গর্জন ছড়িয়ে পড়ে, তখন যেন গোটা পশ্চিমা বিশ্ব নিঃশব্দে তাকিয়ে। কিম জং উন এবার কি বার্তা দিচ্ছেন তাহলে?
এই দৃশ্য কোনো সাইফাই সিনেমার নয়, বরং এটি উত্তর কোরিয়ার বাস্তবতা, যেখানে দেশটির ৮০তম ওয়ার্কার্স পার্টি দিবসকে ঘিরে আয়োজিত হয়েছে এক অভূতপূর্ব সামরিক কুচকাওয়াজ। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং এর হৃদয়ে আলোকসজ্জায় ঝলমলে মঞ্চে দাঁড়িয়ে আছেন স্বয়ং কিম জং উন, চারপাশে পার্টির নেতারা, বিদেশি প্রতিনিধি ও কূটনীতিকদের উপস্থিতি। আর তাদের সামনে দিয়ে গর্জন তুলে এগিয়ে যায় চনমা 20 ট্যাঙ্ক, ১৫৫ মিলিমিটার স্বচালিত হাউইটজার, ৬০০ মিলিমিটার MLRS, আর তারপরেই রাতের আকাশ চিরে উঠে আসে সেই ওয়াসং 20। KCNA জানায় এটি কেবল একটি ক্ষেপণাস্ত্র নয়, বরং এটি উত্তর কোরিয়ার পারমাণবিক কৌশলগত আত্মবিশ্বাসের প্রতীক, যা তাদের প্রতিরক্ষা শিল্পে এক নতুন যুগের সূচনা করেছে। সামরিক বিশ্লেষকরা বলছেন এই ক্ষেপণাস্ত্র প্রদর্শনের সময়টি সবচেয়ে তাৎপর্যপূর্ণ। রাশিয়া চীন ঘনিষ্ঠতার সময় পশ্চিমা জোট যখন নতুন নিষেধাজ্ঞা নিয়ে ব্যস্ত, ঠিক তখনই উত্তর কোরিয়া যেন বলছে তারাও বিশ্ব শক্তি এবং তাদের প্রতিরক্ষা ছুঁতে পারবে না কেউ। ওয়াসং 20 শুধু প্রযুক্তিগত অগ্রগতি নয়, এটি একটি রাজনৈতিক বার্তা, ওয়াশিংটন, টোকিও আর সিউলের উদ্দেশ্যে এক নীরব হুঁশিয়ারি। আর এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ১৩,০০০ কিলোমিটারেরও বেশি বলে ধারণা, যা সহজেই পৌঁছাতে পারে মার্কিন মূল ভূখণ্ডে। অর্থাৎ কিম জং উন এবার প্রমাণ করতে চাইছেন যে দূরত্ব একসময় আমেরিকার নিরাপত্তা বেষ্টনী ছিল, সেটি এখন তার এক বোতাম চাপে মুছে দিতে পারে উত্তর কোরিয়া। প্যারেডের শেষ মুহূর্তে যখন আকাশে ছুটে যায় আতশবাজি, KCNA সেটিকে বর্ণনা করে অমর গৌরবের মুহূর্ত, যা চিরকাল ঝলমল করবে কোরিয়ান আকাশে। কিন্তু এই ঝলমলে আতশবাজির পেছনে লুকিয়ে আছে এক বাস্তবতা, আর তা হলো উত্তর কোরিয়া এখন এমন এক শক্তি যাকে উপেক্ষা করা মানেই নতুন এক সংকটের জন্ম দেয়া। বিশ্ব যখন শান্তির কথা বলছে, পিয়ংইয়ং তখন নিজস্ব ভাষায় জানিয়ে দিচ্ছে শান্তি নয়, শক্তি তাদের অস্তিত্বের গ্যারান্টি, এবং সেই শক্তির নাম ওয়াসং 20। আবারও নতুন অস্ত্র নিয়ে হাজির উত্তর কোরিয়া। এবার সামনে এনেছে এমন এক ক্ষেপণাস্ত্র যা দেখে কেঁপে উঠতে বাধ্য গোটা বিশ্ব। তবে সবচেয়ে বেশি বিপাকে পড়বে যুক্তরাষ্ট্র। কিভাবে? উত্তর কোরিয়ার নতুন এই ক্ষেপণাস্ত্র ওয়াসং 20 যা কেবল একটি রকেট নয়, এ যেন বিশ্বের শক্তিধর দেশগুলোর কাছে বড় হুমকি এবং একই সাথে প্রতিরক্ষা চ্যালেঞ্জ হয়েও দাঁড়াবে। কোরিয়ার ওয়ার্কার্স পার্টির ৮০তম বার্ষিকী উপলক্ষে নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ICBM প্রদর্শন করেছে দেশটি। ১১ অক্টোবর সংবাদ মাধ্যম রয়টার্সের বরাতে এই তথ্য জানা যায়। ১০ অক্টোবর পিয়ংইয়ং এর কিম ইল সুইং স্কয়ারে কিম জং উনের উপস্থিতিতে আন্তর্জাতিক বিশিষ্ট ব্যক্তিরা বিশাল এক সামরিক কুচকাওয়াজে যোগ দেন। রয়টার্সের প্রতিবেদন অনুসারে কুচকাওয়াজে পারমাণবিক অস্ত্রধারী দেশটি তাদের সবচেয়ে উন্নত ওয়াসাং ২০ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে। ওয়াসাং সিরিজের ক্ষেপণাস্ত্রগুলো দিয়ে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে যে কোনো স্থানে হামলা করার ক্ষমতা রাখে বলে মনে করা হয়। যুক্তরাষ্ট্র ভিত্তিক কার্নেগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের অঙ্কিত পান্ডা বলেছেন, ওয়াসাং ২০ বর্তমানে উত্তর কোরিয়ার দূরপাল্লার পারমাণবিক অস্ত্রের উচ্চাকাঙ্ক্ষার প্রতীক। এই সিস্টেমটি সম্ভবত একাধিক ওয়ারহেড বহরের জন্য তৈরি করা হয়েছে। তার মতে, একাধিক ওয়ারহেড বিদ্যমান মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ বৃদ্ধি করবে। এদিকে প্রদর্শনীতে থাকা অন্যান্য অস্ত্রের মধ্যে রয়েছে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ ক্ষেপণাস্ত্র, নতুন ধরনের একাধিক রকেট লঞ্চার এবং আত্মঘাতী ড্রোনের লঞ্চার। সামরিক কুচকাওয়াজে কিম বলেছেন, আমাদের সেনাবাহিনীর এমন একটি অজেয় সত্তায় পরিণত হওয়া উচিত যা সমস্ত হুমকি ধ্বংস করে। উত্তর কোরিয়ার ওয়াসং ২০ এবং অন্যান্য নতুন অস্ত্র শুধু শক্তির প্রদর্শন নয়, উত্তর কোরিয়ার এই শক্তি প্রদর্শনী প্রমাণ করে দিন দিন দেশটি এক অপ্রতিরোধ্য সামরিক শক্তির অধিকারী হয়ে উঠছে, যা সবচেয়ে বেশি চাপে ফেলছে যুক্তরাষ্ট্রকে। বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন, স্ন্যাপব্যাক মানে কি নতুন যুদ্ধের সূচনা নাকি পুরনো বিশ্বের পতনের শুরু? যে নিষেধাজ্ঞা এক দশক আগে ছিল অতীত, সেটাই এখন ফের জেগে উঠেছে ইউরোপের হাতে। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি একসাথে সক্রিয় করেছে জাতিসংঘের রেজলিউশন 2231-এর স্ন্যাপব্যাক মেকানিজম, আর তাতে যেন তেহরান থেকে মস্কো পর্যন্ত কাঁপছে ভূরাজনীতির মানচিত্র।
ইরান বলছে এটা রাজনৈতিক প্রতারণা। কিন্তু আমেরিকান বিশ্লেষক ক্রিস্টোফার হেলালি যা বলেছেন সেটি এখন নতুন বিশ্ব ব্যবস্থার ভবিষ্যৎ। তিনি বলছেন এই স্ন্যাপব্যাক পশ্চিমাদের কপটতা উন্মোচন করেছে আর ইরানকে ঠেলে দিচ্ছে রাশিয়া চায়নার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এক নতুন জোটের দিকে। তেহরানের কূটনৈতিক মহলে এখন উত্তেজনা তুঙ্গে। একদিকে ইউরোপ নিষেধাজ্ঞার চাবি ঘুরিয়েছে, অন্যদিকে ইরান, রাশিয়া আর চায়না তিন শক্তির মধ্যে শুরু হয়েছে এক অভূতপূর্ব সমন্বয়। মাত্র কয়েক সপ্তাহ আগে ইরান ও রাশিয়া বাস্তবায়ন শুরু করেছে তাদের কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ট্রিটি, যেখানে প্রতিরক্ষা, জ্বালানি, প্রযুক্তি সব ক্ষেত্রেই ঘনিষ্ঠ সহযোগিতার রূপরেখা ঠিক হয়েছে। পশ্চিমাদের চাপের মুখে তেহরান যেন এখন সম্পূর্ণভাবে ঝুঁকে পড়ছে পূর্বমুখী ভূরাজনীতির দিকে, যেখানে নেতা হচ্ছে মস্কো ও বেইজিং। সম্প্রতি ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহে নিউজকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব তথ্য জানান আমেরিকার বিশ্লেষক ক্রিস্টোফার হেলালি। ক্রিস্টোফার হেলালির ভাষায় পশ্চিম কখনোই কূটনীতি চায়নি। তাদের লক্ষ্য সবসময় ছিল চাপ, আগ্রাসন আর সরকার পরিবর্তনের ফাঁদ। তার বিশ্লেষণে এই স্ন্যাপব্যাক শুধু নিষেধাজ্ঞা নয়, বরং এটি এক ঘোষণাপত্র যা বলছে ইরানের সঙ্গে পশ্চিমা কূটনীতির অধ্যায় শেষ আর শুরু হচ্ছে অর্থনৈতিক, সামরিক ও মানসিক যুদ্ধের এক নতুন অধ্যায়। ইরানের কাছে বার্তাটা পরিষ্কার, আর তা হলো এখন টিকে থাকতে হলে স্বনির্ভরতা ও সামরিক শক্তি একমাত্র পথ, যেমনটা উত্তর কোরিয়া দেখিয়েছে। হেলালি বলছেন পশ্চিমা নিষেধাজ্ঞা ইরানকে আগের চেয়ে আরো ঘনিষ্ঠ করছে রাশিয়া ও চায়নার সঙ্গে। রাশিয়া ও চায়না ইতোমধ্যে জাতিসংঘে স্পষ্ট ঘোষণা দিয়েছে তারা এই স্ন্যাপব্যাক স্বীকার করছে না, বরং রাশিয়ার পারমাণবিক শক্তি প্রতিষ্ঠান রোসাটম সম্প্রতি ইরানের সঙ্গে $25 বিলিয়ন নতুন চুক্তি করেছে ক্ষুদ্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে। এটা শুধু বাণিজ্য নয়, এটা ভূরাজনীতির বার্তা, যেখানে বোঝানো হচ্ছে আমরা তোমাদের পাশে। হেলালি মনে করেন যে পশ্চিম একদা ইরানের উন্নয়ন রুখে দিতে চেয়েছিল, আর সেই ইরান ব্রিক্স, বেল্ট অ্যান্ড রোড আর SCOর মাধ্যমে তৈরি করছে এক নতুন অর্থনৈতিক অক্ষ। কিন্তু এর ফলাফল কি হবে? প্রশ্ন হলো, পশ্চিম যখন পুরনো চাবি ঘুরিয়ে স্ন্যাপব্যাক সক্রিয় করলো, তখন কি তারা জানতো না এই চাবি হয়তো খুলে দেবে নতুন এক পূর্ব নেতৃত্বাধীন বিশ্বের দরজা, যে দরজার ওপারে অপেক্ষা করছে রাশিয়া, চায়না আর ইরান। তিন দিগন্তের মিলিত এক নতুন পৃথিবী, যেখানে পশ্চিমা আধিপত্য আর ফিরে নাও আসতে পারে। গাজায় যুদ্ধবিরতির মাঝেই নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় শান্তির পরিস্থিতি শুরু হলেও ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে। এই হামলা স্থানীয় মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে এবং স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল করেছে। লেবাননের দক্ষিণাঞ্চলে সিদন জেলার আল নাজারিয়াহ গ্রামে ইসরায়েল বিমান হামলা চালায়। এই হামলায় একজন নিহত ও 7 জন আহত হয়েছেন বলে জানা গেছে। ইসরায়েলের দাবি, তারা হিজবুল্লাহর সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা ঠেকাতে এই অভিযান চালিয়েছে। হামলার ঘটনা গাজায় যুদ্ধবিরতির মধ্যে হয়েছে, যেখানে ইসরায়েল নিজস্ব সামরিক লক্ষ্য নিয়ে এই অভিযান চালিয়েছে। জানা যায়, হামলার সময় ঘটনাস্থলের পাশ দিয়ে একটি সবজি ভর্তি গাড়ি যাচ্ছিল। এতে আঘাত পেয়ে একজন নিহত এবং একজন আহত হয়েছেন। পরে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহত ব্যক্তি একজন সিরীয় নাগরিক। আহতদের মধ্যে একজন সিরীয় এবং 6 জন লেবানিজ রয়েছেন। হামলার কারণে অল্প সময়ের জন্য বৈরুতের সঙ্গে দক্ষিণ লেবাননের কিছু অংশকে সংযুক্তকারী মহাসড়ক বন্ধ হয়ে যায়। হিজবুল্লাহর আল মানার টিভি হামলার ঘটনা নিশ্চিত করেছে। যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলের নতুন এই বিমান হামলা স্পষ্ট করে দিয়েছে শান্তি এখনো দুর্লভ। হিজবুল্লাহর পুনর্গঠন ঠেকানো কিংবা ইসরায়েলের নিরাপত্তা নীতি উভয়কেই কেন্দ্র করে সীমান্তে যে উত্তেজনা তৈরি হচ্ছে, তার মূল ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষদের। গাজা থেকে লেবানন, মধ্যপ্রাচ্যের এই সংকট কবে শান্তির দিকে ঝুঁকবে তা এখনো অনিশ্চিত। ইসরায়েল নিয়মিতভাবে লেবাননে বিমান হামলা চালাচ্ছে এবং তাতে এ পর্যন্ত বহু মানুষ নিহত হয়েছেন। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহ যুদ্ধকালীন ব্যাপক ক্ষতির পর তাদের সামরিক শক্তি আবারও পুনর্গঠন করছে।